আসসালামু আলাইকুম। আমাদের আজকে সি প্রোগ্রামিং আমাদের ফিফথ চ্যাপ্টারের এটা 3 নাম্বার ক্লাস। তো গত ক্লাস আমরা কি করছিলাম, আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করছিলাম। তো এখানে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের ডিটেলস যাবতীয় সব বলছি, কিন্তু আমাদের এখানেই শেষ না। আমাদের আরো অ্যালগরিদম এবং ফ্লোচার্টের আরো প্র্যাকটিস দরকার। তো আমরা আগে আপাতত এখন তোমার কি আমার একটা বেসিক সি প্রোগ্রামিংটা আমরা শিখার পর আমরা আবার ওগুলাতে ব্যাক করব। কারণ হচ্ছে তোমার যে ইফ এলস স্টেটমেন্ট এবং ফর লুপিং না না শিখে তুমি ওই যে তোমার ওইসব ফ্লো চার্ট গুলো করতে পারবে না। মানে কিছু কিছু ফ্লো চার্ট আছে যেগুলো তোমার কি ইফ এলস জানা লাগবে, তারপর হচ্ছে তোমার লুপ জানা লাগবে, তারপর ওগুলো বলে তুমি ডিটেলস বুঝতে পারবা। তো আমরা কিছুটা সি প্রোগ্রাম কিছুটা শেষ করার পর আমরা আবার কি ওই আমাদের অ্যালগরিদম এবং ফ্লো চার্টে ব্যাক করব। তো আজকে আমরা একটা বেসিক সি প্রোগ্রাম দেখবো। এটা অবশ্যই এটা ছাড়া তুমি কি নেক্সট ক্লাসগুলো বুঝতে তোমার একটু কষ্ট হবে আর কি। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা বেসিক সি প্রোগ্রাম কিভাবে লিখে ওই লিখাটা আমরা দেখাবো, তোমরা ওইভাবেই তোমরা কি পরীক্ষা লিখবা আগে। তাহলে আমরা শুরু করি। আমাদের আগে যেটা আমরা আগে যে এক্সাম্পল দিছিলাম সব সময় যে দুটা সংখ্যা যোগ করার জন্য একটা প্রোগ্রাম। তো এই যে দুইটা সংখ্যা যোগের জন্য আমরা একটা কি এখন সি প্রোগ্রাম লিখবো, দেন আমরা ওই প্রোগ্রামটা কি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা আলোচনা করবো। তো শুরু লিখি আমরা, হ্যাঁ। তো দেখো আমাদের আমরা প্রোগ্রামটা লিখলাম এবং আমরা দেখি এক একটা লাইনের মিনিংটা কি আমরা এবার সেটা দেখবো এখন। তো আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রামের আমাদের কি শুরুতে এই লাইনটা লিখতে হবে। আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রামের শুরুতে কি এই লাইনটা মাস্ট লিখতে হবে। তো তোমরা যেই প্রোগ্রাম করো না কেন, এটা আমরা কিসের জন্য দুটি সংখ্যা যোগ করার জন্য লিখলাম। তুমি যদি দুটি সংখ্যা বিয়োগ বা যত যাই প্রোগ্রাম লিখো সি প্রোগ্রামে, আমাদের কি অবশ্যই এই লাইনটা লিখতে হবে। তো এই লাইনটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার বলা এই স্টুডিও ডটে, যেটা কি আমাদের এটাকে বলা হচ্ছে একটা হেডার ফাইল। তো আমরা দেখি এগুলোর এক একটার মানে কি। আমরা দেখি এই যে হ্যাশ ইনক্লুড মানে কি, আমাদের কি সংযুক্ত করতে হবে, কি সংযুক্ত করতে হবে। এই যে আমাদের এই যে stdio.h এই হেডার ফাইলটা আমাদের কি কি প্রত্যেকটা ফাংশনে প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে কি আমাদেরকে এটা সংযুক্ত করতে হবে। মানে হ্যাশ ইনক্লুড মানে সংযুক্ত করা। কাকে সংযুক্ত করব, আমরা এই ফাইলটাকে কি করব সংযুক্ত করব। তো এখন এইগুলোর এক একটা মানে কি দেখি। এটা তো আমরা বুঝলাম হ্যাশ ইনক্লুড মানে। আর এই যে std এটা মানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড এটা মানে স্ট্যান্ডার্ড। আই মানে হচ্ছে কি তোমার আই মানে হচ্ছে ইনপুট, এবং এই ও মানে হচ্ছে কি তোমার আউটপুট। আউটপুট তার মানে এটাকে কি বলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইল বলে এটাকে, হ্যাঁ। আর এই যে ডট এইচ, এই ডট এইচ মানে হচ্ছে তোমার এটা কি এক্সটেনশন। এক্সটেনশন ডট এটা কি এক্সটেনশন। যেমন দেখো তুমি কি লিখো কোন একটা ফাইল লিখো, লিখো না ডট পিডিএফ। যখন লিখি আমরা ডট পিডিএফ লিখি না, তার মানে এটা একটা কি পিডিএফ ফাইল আমরা বুঝি। তাহলে আমরা যখন একটা সি প্রোগ্রামের জন্য একটা ফাইল নেম লিখবো, কি লিখবো ফার্স্ট ডট সি, মানে এটা কি সি সি ফাইল এটা। এবার যখন আমরা জাভাতে একটা কোনো ফাইল কোড লিখবো, তখন আমরা কি লিখবো ফার্স্ট ডট জাভা। তার মানে এটা কি জাভা ফাইল বুঝাবে। তার মানে লাস্টের অংশটা দিয়ে কি বুঝায় এটা আসলে কোন ধরনের ফাইল সেটা বুঝায়। আর এখানে ডট এস দ্বারা কি বোঝাচ্ছে, এটা একটা কি এটা একটা হেডার ফাইল সেটা বোঝাচ্ছে। এটা মানে কি সবার উপরে আমাদেরকে এটা উপরে লিখতে হবে আর কি। তো এখানে দেখো এটা এটা আমাদের এটা কেন দরকার। দেখো এটা আমাদের দরকার হচ্ছে যে আমরা প্রিন্টএফ লিখলাম না। এই প্রিন্টএফ মানে কি, প্রিন্টএফ মানে হচ্ছে তোমার প্রিন্টএফ মানে কি তোমার আউটপুট দেখানো। মানে আউটপুটের জন্য আমরা কি লিখি এই প্রিন্টএফটা লিখি। এরপর আমরা স্ক্যানএফ লিখি কিসের জন্য, তোমাদের আপাতত এগুলো তেমন বুঝার দরকার নেই, আমরা পরবর্তীতে এগুলো ডিটেলস বুঝবো। আমরা আপাতত দেখো এমনি স্ক্যানএফ মানে কি আমরা ইনপুট নেওয়ার জন্য। তাহলে দেখো প্রিন্টএফ হচ্ছে আউটপুট দেখানোর জন্য, স্ক্যানএফ কি ইনপুট নেওয়ার জন্য। যে এই জিনিসগুলোর ব্যাখ্যা, এই যে স্ক্যানএফ এই যে তুমি যখন প্রিন্টএফ লিখলা সামকে প্রিন্ট করতে বললা যে তোমাকে সাম দেখাবে কত হয়েছে, তো এগুলা ও কম্পাইলার বুঝে গেবে। কারণ এই যে সবগুলোর ব্যাখ্যা কোথায় আছে ফাইলটার মধ্যে আছে। সেজন্য আমাদেরকে কি এই ফাইলটা আমাদের কি সবার উপরে লিখতে হয়। তার মানে তোমাদের ফার্স্টে তোমরা যে প্রোগ্রাম লিখো না কেন সি প্রোগ্রামিং এর ফার্স্টে কি এই ফাইলটা লিখবা হ্যাশ ইনক্লুড stdio.h এই লাইনটা মাস্ট লিখতে হবে। তার মানে একটা কমন লাইন আছে, এটা হচ্ছে কি এই লাইনটা। এরপর আসো তাহলে আমরা এই লাইনটা আমরা বুঝলাম, তাহলে আমরা এগুলো মুছে দিই। না এই লাইন থেকে একটা কমন কোয়েশ্চেন হচ্ছে কি প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর ব্যাখ্যা কোথায় দেওয়া আছে। তোমরা বলবা কি এই যে হ্যাশ ইনক্লুড stdio.h এই লাইনের মধ্যে দেওয়া আছে। এবং এটা পূর্ণরূপটা আসে মাঝে মধ্যে, পূর্ণরূপটা কি বলবা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইল বলবা। আচ্ছা গেল। তাহলে আমরা এই লাইনটা বুঝতে পারলাম। এই লাইনে আসো, এই লাইনের মতো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে এই লাইনটা মাস্ট লিখতে হবে। ইন্টিজার মেন এই লাইনটা আমাদের লিখতে হয়, হ্যাঁ। তো এটার মানে হচ্ছে আমাদের এটা কি এখান থেকে এই লাইন আমরা আমাদের সি প্রোগ্রামটা মনে করুন আমরা 100 লাইন লিখলাম। তো কম্পাইলার কোন জায়গা থেকে কম্পাইল করবে, কম্পাইল করবো মানে আমাদেরকে তো এই জিনিসগুলো তাকে কম্পিউটারকে বুঝাতে হবে না। তো বুঝাতে হলে এগুলোকে কি করতে হবে, কম্পিউটার বুঝে কি, কম্পিউটার তো শুধু 0 আর 1 বুঝে। আমাদের এই লেখাগুলোকে 0 আর 1 এ কনভার্ট করতে হবে না, মানে মেশিন ভাষায় কনভার্ট করতে হবে। তো মেশিন ভাষায় কনভার্ট কে করে, কম্পাইলার করে। তো কম্পাইলার কোন জায়গা থেকে কম্পাইল করবে, মানে কোন লাইন থেকে শুরু করবে। আমাদের প্রোগ্রামটা যদি মনে করো এখানে অনেক কম লাইন,
আমাদের প্রোগ্রাম যদি মনে করো 100 লাইন 150 লাইনের হয়, তাহলে কম্পাইলার কোন জায়গা থেকে কম্পাইল করবে? কম্পাইলার শুরুতেই খুঁজবে হচ্ছে এই লাইনটা, মানে এই যে আমাদের ইন্টিজার মেইন, এই আমাদের এই মেইন ফাংশনটা খুঁজবে কম্পাইলার। তাহলে আমাদের আরেকটা কমন কোয়েশ্চেন হচ্ছে কি, মানে কোন জায়গা থেকে কম্পাইল করা শুরু হয়, সেটা হচ্ছে কি এই ইন্টিজার মেইন থেকে কি আমাদের কম্পাইল করা শুরু হয়। তো এটা একটা ফাংশন, তো এটা তোমাদের আপাতত বুঝার দরকার নেই, যখন আমরা ফাংশন করব তখন এটা আমরা ডিটেইলসে বুঝতে পারবো। তোমরা জাস্ট মাথায় রাখো কি এই লাইনের মতো এই লাইনটা আমাদের কি লিখতে হবে, এই লাইনটা আমাদের কি লিখতে হবে, আর এখান থেকে কি শুরু হয়, এই লাইন থেকে কম্পাইল করা শুরু হয়। তো এটা একটা আমাদের ফাংশন, তো ফাংশনের একটা কি থাকবে, একটা বডি থাকবে না, মানে এই যে আমাদের একটা এখান থেকে আমাদের কি ফাংশনের বডিটা শুরু, মানে আমাদের এখান থেকে এই এই জায়গার মধ্যে আমাদেরকে কি কোডটা লিখতে হবে। তাহলে আমরা এই লাইনটা লিখবো সব সময়। তাহলে আমরা কিভাবে লিখবো, একটা প্রোগ্রাম আমরা দেখি। ফার্স্টে আমরা কি লিখবো, ফার্স্টে আমরা এই লাইনটা লিখবো, ফার্স্টে আমরা কি লিখবো, এই লাইনটা লিখতে হবে, একটা প্রোগ্রামের শুরুতে এই লাইনটা লিখতে হবে। তারপর আমরা কি লিখবো, এই লাইনটা লিখবো, তুমি যে যাই করো না কেন শুরুতে এগুলো লিখে দিবে, এগুলো লিখে দিবা, এই যে এগুলো লিখবো। এরপর কি একটা বডি দিতে হবে না, মানে এই জায়গার মধ্যে আমরা এখন কি আমাদের যাবতীয় কোডগুলো আমরা কি এই জায়গার মধ্যে লিখবো। তাহলে বোঝা গেছে, আমরা ফার্স্ট এটা লিখবো, এরপর এটা লিখবো, এরপর এই যে এই ব্র্যাকেটটা দিব, এই ব্র্যাকেটটা দেওয়ার পর আমরা কি এর মধ্যে আমরা যাবতীয় লাইনগুলো লিখবো, আমাদের প্রোগ্রামের যা যা করতে হবে এগুলো আমরা লিখবো। তাহলে আমরা একটা প্রোগ্রামের বেসিক, আর হ্যাঁ আরেকটা কমন আরেকটা লাইন হচ্ছে এই যে এটা কমন লাইন, এটা সবসময় লিখতে হয়, এটা কি রিটার্ন জিরো। তো রিটার্ন জিরো এটা আপাতত তোমাদের বোঝার দরকার নাই, এটা কি মাস্ট লিখতে হয়। এখন এটার মানে হচ্ছে তুমি দেখো, তুমি ফাংশন মানে কি, মনে করো তুমি একটা কি একটা টি মেকারের মধ্যে বা কপি মেকারের মধ্যে কি তুমি কপি বানাবা, তোমাকে কি দিতে হবে, তোমার ওখানে কি দিতে হবে, পানি দিতে হবে, চিনি দিতে হবে, সবকিছু দিতে হবে। তো কপি মেকারটা তোমাকে কি দিবে, একটা চা দিবে না, মানে তুমি কিছু ইনপুট দিছো, তোমাকে কি কিছু একটা আউটপুট দিবে, তো কিছু একটা রিটার্ন করবে তোমাকে। সেজন্য এই যে একটা মেইন ফাংশন তুমি লিখছো, মানে ফাংশন মানে ফাংশনে তুমি কিছু একটা দিবা, ফাংশনে তুমি কি কিছু একটা দিবা, তো তার মানে তোমাকে কি রিটার্ন করবে, এই যে এই জিনিসটা রিটার্ন করবে। তো আমাদের এখানে আপাতত সেজন্য কি রিটার্ন যেটা লিখতে হয়, এগুলো আরো ডিটেলস আছে, আমরা যখন ফাংশনে যাব আমরা ডিটেলসে বুঝতে পারবো। তো আপাতত তুমি কি প্রথমে এই লাইনটা লিখতে হবে, তোমাদের এসএসসির জন্য আপাতত এগুলা তেমন ইম্পর্টেন্ট না। আগে তোমাদের এসএসসি তে যখন তুমি একটা এখন ফার্স্ট একটা প্রোগ্রাম লিখবা, তো এই প্রোগ্রামটা কিভাবে শুরু করতে হয়, প্রথম লাইন হচ্ছে এটা, তারপর হচ্ছে সেকেন্ড একটা কমন লাইন হচ্ছে এটা লিখতে হবে, এরপর কি ব্র্যাকেট দিতে হবে, এরপর কি এই লাইনটা লিখতে হবে, মানে এটা হচ্ছে একটা কি বেসিক স্ট্রাকচার, এটা কি আমাদের একটা বেসিক স্ট্রাকচার। তাহলে এটা একটা কি আমাদের এটা একটা আমাদের কি বেসিক স্ট্রাকচার। তাহলে তোমরা যদি কোনো প্রোগ্রাম লিখো, এটা আজকে থেকে প্র্যাকটিস করবে কি এই জিনিসটা তোমাদেরকে আগে লিখতে হবে। এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার, এটা মানে আমরা বললাম, এটা মানে হচ্ছে আমাদের সবার উপরে প্রোগ্রামের উপরে এটা লিখতে হবে। কারণ হচ্ছে কি আমাদের এখানে স্ক্যানার প্রিন্টার এগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এবার এই লাইনটা এখানে লিখতে হবে, কারণ এখান থেকে কি কম্পাইল করা শুরু হয়। এবার এই লাইনটা লিখতে, এটা লিখলেও হয় না লিখলেও হয়, তবে আপাতত এটা লেখা হচ্ছে ভালো প্র্যাকটিস, এটা লিখবা। এবার হচ্ছে কি এইটা দিতে হবে আমাদের, এই ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, এর মধ্যে আমরা কি আমাদের যাবতীয় কোডগুলো লিখবো। তো তোমরা এই বেসিক স্ট্রাকচারটা নোট করে রাখবা এবং এটা সবসময় ফলো করবা। তাহলে আমরা আমাদের বেসিক স্ট্রাকচারটা শিখে গেলাম, এবার আসো আমরা আরো নতুন কিছু শিখি। দেখো এখন আমরা আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে দুটি সংখ্যা কি করবা, আমাদের কাজ হচ্ছে দুটি সংখ্যা যোগ করা, এটা আমাদের কাজ। তো যোগ করার জন্য তোমাকে তো অবশ্যই আগে কি দুটি সংখ্যা নিতে হবে না। তো তোমরা আমরা যদি ম্যাথে করি, আমরা ম্যাথে লিখি না এভাবে ধরি x সমান 2 y সমান 3, তারপর আমরা এই যে যোগফলটা রাখবো, মনে করো আমরা কি লিখলাম, সাম লিখলাম, সাম সমান x প্লাস y 2 প্লাস 3 সমান 5। আমরা যদি ম্যাথ করতে বলি, তোমাকে যদি বলি দুটি সংখ্যা যোগ করো, তুমি সেটা কিভাবে করবা, এভাবে করবো না, আমরা x এর মধ্যে 2 রাখলাম, y এর মধ্যে আমরা কি 3 রাখলাম, এবার দুইটা যোগ করলাম, এভাবে করবো না, ঠিক সেম আমরা কি আমরা প্রোগ্রামিং কি ঠিক সেম ভাবে করবো। এই যে তুমি ধরি x সমান 2 লিখছো, এই x টা কি, x একটা ভেরিয়েবল না, চলক না, একটা ভেরিয়েবল বাকি চলক। তো প্রোগ্রামিং এ এই প্রোগ্রামিং এ তোমার কি এই চলক মানে হচ্ছে কি একটা কন্টেইনার, চলক মানে কি প্রোগ্রামিং এ এই চলক মানে হচ্ছে কি একটা তোমার কন্টেইনার। প্রোগ্রামিং এ কি এই চলক মানে কি, চলক মানে একটা কন্টেইনার, মানে একটা খালি জায়গা। তো তুমি যখন ধরি এই যে এখানে ধরি x লিখছো না, যখন x লিখবা ইন্টিজার x, এটা এই যে এটা মানে আমরা পরে বলতেছি, যখন x লিখবা তখন কম্পিউটারতে এরকম মেমরি থাকে, এই যে এভাবে এভাবে অনেকগুলো মেমরি থাকে না, এভাবে মেমরি থাকে কম্পিউটার মেমরিতে এরকম। তো এখান থেকে যে কোনো একটা জায়গা নিবে এবং এই জায়গার নাম দিবে কি x। যখন তুমি এই যে এভাবে ম্যাথে তুমি এভাবে লিখো না, ধরি x সমান 2, তো প্রোগ্রামে যখন তুমি এভাবে লিখবা x লিখবা, তখন কি এভাবে একটা জায়গা নেবে, মানে ইন্টিজার x বা এটা এটা হলো বুঝার দরকার নাই, এবং যখন লিখবা তখন কি একটা জায়গা ক্রিয়েট হবে।
তাহলে প্রোগ্রামিং এর চলক মানে কি, চলক মানে হচ্ছে একটা কন্টেনার। এরপর যখন তুমি x সমান 2 লিখলা, x সমান যখন 2 লিখলে তখন কি হবে, এই যে কন্টেনার যেটা নিল এর মধ্যে কাকে রাখবে, 2 কে রাখবে। এটাকে বলে অ্যাসাইনমেন্ট, এটা এই সমানটাকে কি বলে, অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলো আপাতত বোঝার দরকার নাই আমাদের আপাতত। তার মানে যে সমান চিহ্নের এই পাশে আমরা যাকে রাখবো তাকে কার মধ্যে রাখবো, এর মধ্যে রাখবো। তাহলে সমান চিহ্নের এই পাশে 2, 2 কে কার মধ্যে রাখতেছি আমরা, x এর মধ্যে রাখতেছি। তাহলে আমরা যে ম্যাথে করতাম ধরি x = 2, এটা মানে হচ্ছে প্রোগ্রামিং এ এরকম একটা জায়গা ক্রিয়েট হবে x এর জন্য, তার মধ্যে কাকে রাখবে, 2 কে রাখবে। আপাতত দুটো বোঝা গেল। এরপর তুমি কি লিখছো, y সমান 3, তার মানে y এর জন্য একটা জায়গা ক্রিয়েট হবে, তার মধ্যে কাকে রাখবে, এই যে 3 কে রাখবে। এই পাশে যা আছে তাকে আমরা এখানে রাখবো। এরপর তুমি কি লিখলে, সাম সমান x + 2, তাহলে সাম যখন লিখছো সামের জন্য একটা জায়গা ক্রিয়েট হবে, এটার নাম কি দিবে, সাম দিবে। সমান কি লিখছো, x + y, তো x + y মানে x এর মান কত 2, y এর মান কত 3, দুটো যোগ করলে কত হবে 5। এবার সেটা কার মধ্যে রাখবে, এই সামের মধ্যে রাখবে। বুঝে গেছে? তাহলে আমরা এটাও কি আমাদের আমাদের জেব্রা যেরকম আমরা বীজগণিতে ম্যাথ করি, ঠিক সেম ভাবে প্রোগ্রামেও কি এই যে এইভাবে করা হয় আমাদের। এটা আসলে সি প্রোগ্রাম, এখানে তোমার কি নতুন কিছু করা হয় না, ঠিক সেম আমরা বীজগণিতে বা যেভাবে ম্যাথ করি এখানে কি ঠিক সেম ভাবে করা হয়। তাহলে এটা আপাতত বুঝছো। তাহলে আমরা আরেকটু ডিটেইলসে দেখি। আচ্ছা দেখো তো, আমরা যে ভেরিয়েবল লিখছিলাম, ভেরিয়েবল মানে কি মেমোরির একটা জায়গা যেখানে ডাটা রাখা হয়। তো আমরা দেখাছিলাম না এভাবে জায়গা ক্রিয়েট হয়, এখানে কি আমরা ডাটাগুলো রাখি। এই যে এর মান আমরা 2, b এর মান 3, এভাবে আমরা ডাটাগুলো রাখি। তাহলে ভেরিয়েবলের সংজ্ঞা হচ্ছে এটা। এরপর দেখো ভেরিয়েবল লিখার নিয়ম হচ্ছে তোমাকে ফার্স্ট একটা কি লিখতে হবে, ডাটাটা লিখতে হবে। এটা নিয়ে আমরা নেক্সট একটু পর দেখবো। তাহলে একটা কি ডাটাটা লিখতে হবে, এই যে ইন্টিজার ডাটাটা লিখবো। এরপর কি ভেরিয়েবল নেম, এই যে আমরা ভেরিয়েবল নেম কি দিছিলাম, দিছিলাম যে আমরা লিখি না ধরি x, এই যে x টা কি ভেরিয়েবল নেম, এইভাবে ভেরিয়েবল নেম লিখতে হবে। আবার কি আমাদের সেমিকোলন দিতে হবে। তো আমরা কয়েকটা एग्जांपल দিলাম, দেখো ইন্টিজার x এবার লিখতে পারো ইন্টিজার a, এটা মানে হচ্ছে কি এটা একটা ডাটা টাইপ ইন্টিজার, মানে আমরা এই এজ টা কি হবে, এজ টা হবে পূর্ণ সংখ্যা, মানে আমাদের এজ কি হবে, পূর্ণ সংখ্যা হবে। তো এটা পরে দেখাচ্ছি আমরা। তো কিভাবে লিখে দেখো, এইভাবে লেখা যায় ইন্টিজার a লেখা যায়, এভাবে ইন্টিজার a লেখা যায়। এরপর কি চাইলে ফ্লোট বা দশমিক সংখ্যা স্যালারি। মেইন কথা হচ্ছে তুমি ফার্স্টে কি দিবা, ফার্স্টে একটা তোমার ডাটা টাইপ দিবা, পরে কি লিখতে হবে, ভেরিয়েবল নেমটা লিখতে হবে, এবার সেমিকোলন দিতে হবে। তেমন তুমি চাইলে একসাথে দুইটাও এভাবে ডিক্লেয়ার করতে পারো, মানে যেমন মনে করো ইন্টিজার x, ইন্টিজার y, এভাবে না করে তুমি কি ডিরেক্ট এভাবে লিখতে পারো ইন্টিজার x, y এভাবে দিয়ে লিখতে পারো। এই যে এভাবে লেখা যায়, দুইটা একসাথে লেখা যায়, মানে আলাদা আলাদা না লিখে তুমি কি দুইটা একসাথে এভাবে লিখতে পারবে। তো এখন আমরা যে এই যে নামগুলো লিখতেছি এখানে এজ, স্যালারি, তারপরে যে তারপরে যে এক্স লিখতেছি, এগুলো লেখার একটা নিয়ম আছে, মানে ভেরিয়েবল লেখার কি একটা নিয়ম আছে। এখান দিয়ে তোমাদের কি এমসিকিউ আছে। তো ভেরিয়েবল কি দিতে হয়, আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবা, মানে হচ্ছে তুমি ভেরিয়েবল নেমটি এভাবে দিতে পারবা, এই যে ইন্টিজার এটা কি এটা এভাবে লেখা যাবে, আন্ডারস্কোর দিয়ে কি শুরু করা যাবে, স্পেস দেওয়া যাবে না, মানে তুমি ভেরিয়েবল এভাবে লিখতে পারবে না। ভেরিয়েবল মনে করো এই যে তোমার এ পি, এবার লেখা যাবে না। বা মনে করো তুমি কি ফার্স্ট, এভাবে স্পেস দিয়ে নাম্বার এভাবে লিখতে পারবে না, মানে ভেরিয়েবল নামের মাঝখানে কি কোনো গ্যাপ থাকতে পারবে না, মানে এখানে কোনো কি গ্যাপ থাকতে পারবে না, কিন্তু তুমি এটা লিখতে পারবা। এটা না লিখে তুমি কি লিখতে পারবা, এবার লিখতে পারবে ইন্টিজার এবি, এভাবে লেখা যাবে পাশাপাশি, কিন্তু কি গ্যাপ দেওয়া যাবে না। ইন্টিজার ফার্স্ট নাম্বার, এই যে ফার্স্ট নাম্বার এবার পাশাপাশি লিখতে পারবো, কিন্তু কি দুইটার সঙ্গে মাঝখানে কি গ্যাপ দেওয়া যাবে না। তাহলে এটা গেল আমাদের আন্ডারস্কোর, আমরা লিখতে পারি এই যে এভাবে আন্ডারস্কোর লিখতে পারি, স্পেস দেওয়া যাবে না, মানে এভাবে কি এই যে ফার্স্ট নাম্বার এভাবে মাঝখানে কি স্পেস দেওয়া যাবে না। এরপর কি রিজার্ভ, কিছু রিজার্ভ ওয়ার্ড আছে ওগুলো কি তুমি ওগুলা ডাটা টাইপ হিসেবে তুমি কি ইউজ করতে পারবে না। যেমন মনে করো তুমি এবার লিখতে পারবা ইন্টিজার মেন, আচ্ছা মেন না দিয়ে তুমি এবার লিখতে পারবে না, মনে করো ইন্টিজার রিটার্ন, এবার লিখতে পারবে না। কারণ কি রিটার্ন একটা কি কিওয়ার্ড না, এই যেগুলো একটা কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড নিয়ে পরে দেখবো। যে রিটার্ন একটা কিওয়ার্ড, এভাবে লিখতে পারবো না। বা জাস্ট ইন্টিজার মেইন নামে একটা কি ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করতে পারবো না, কারণ মেইন তো আমরা এখানে একটা ফাংশন নাম ইউজ করছি। মেইন কি এভাবে কিছু কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, তোমরা বইয়ে দেখবা, ওইসব কিওয়ার্ড দিয়ে কি ডিক্লেয়ার করা যাবে না। এবার আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি নাম্বার দিয়ে শুরু করা যাবে না, মানে তোমার নাম্বার দিয়ে শুরু করা যাবে না, শুরু করা যাবে না, মানে তুমি এবার লিখতে পারবে না ইন্টিজার 1 তোমার কি এইচ, বা এই যে নাম্বার তুমি শুরু করতে পারবে না, মানে ইন্টিজার এবার লিখতে পারবে না ইন্টিজার 1 এবার লিখে যাবে না, মানে কি নাম্বার দিয়ে শুরু হওয়া যাবে না। তাহলে আমরা বুঝলাম কি আমাদের তোমার ভেরিয়েবল হচ্ছে কি, ভেরিয়েবল হচ্ছে আমাদের চলক,
সি প্রোগ্রামিং এ চলক মানে কি একটা কন্টেইনার যেখানে মধ্যে আমাদের কি আমাদের ডাটাগুলোকে রাখবো। এখন ভেরিয়েবল লেখার নিয়ম কি, শুরুতে ডাটাটা লিখতে হবে, তারপর ভেরিয়েবল নেম লিখতে হবে, তারপর কি সেমিকোলন দিতে হবে। এবার হচ্ছে ভেরিয়েবল লেখার সময় কিছু নিয়ম আমাদের ফলো করতে হবে, এই চারটা নিয়ম আমাদেরকে কি ফলো করতে হবে। তাহলে আমরা আমাদের এই ফার্স্ট লাইনটা আমরা বুঝলাম, এই যে এইগুলো মানে কি বুঝলাম। তাহলে যখন আমরা এভাবে লিখি a equal to 2 b equal to 3, এটা মানে হচ্ছে আমাদের মেমোরিতে এরকম একটা জায়গা ক্রিয়েট হবে a, আর একটা জায়গা ক্রিয়েট হবে কি b। এই যে বললাম না আমরা a সমান 2 b সমান 3, এগুলো কি ভেরিয়েবল না, একটা কি ভেরিয়েবল। তো ভেরিয়েবল মানে কি কন্টেইনার, কন্টেইনারের মধ্যে কাকে রাখবে, এই 2 কে রাখবে। এই লাইন মানে হচ্ছে কি 2 কে রাখবে, আর b সমান 3 মানে কি 3 কে রাখবে। তার মানে আমরা ভেরিয়েবল জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা কি আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করবো এখন। আচ্ছা তাহলে দেখো আমরা এতক্ষণ কি করছিলাম, এতক্ষণ আমরা ভেরিয়েবল দেখছিলাম, এখন আমরা কি যে ডাটা টাইপটা দেখবো, যে ইন্টিজার লিখছিলাম না, এখন আমরা ওই ইন্টিজার ওই পার্টটা নিয়ে আমরা এখন দেখবো। তো দেখো আমাদের কি ডেটা টাইপ, এই যে আমরা লিখতাম ইন্টিজার লিখতাম, এই যে এটা কি এটা আমাদের একটা কি ডেটা টাইপ। ডেটা টাইপ মানে হচ্ছে কি আমরা প্রোগ্রামিং মানে কি আমরা বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করব। যেমন মনে করো তুমি যোগ করবা, কি দুটো সংখ্যা যোগ করবা, ওই দুটো সংখ্যাটা কি, ওই দুটো সংখ্যা একটা ডাটা, একটা তথ্য না। তো ডেটা টাইপ মানে হচ্ছে আমার ডেটার ধরনটা, আমাদের যে ডেটা নিয়ে কাজ করবে ডেটার ধরন গুলো কিরকম। মনে করো তুমি দুটো সংখ্যা যোগ করবা, দুটো সংখ্যা কি 2 3, তাহলে এই 2 3 এটা দেখতে কিরকম, এই যে এটা বুঝাই কোনটা আমাদের ডেটা টাইপটা, সেটা আমাদেরকে বুঝায়। তার মানে ডেটা টাইপ কাকে বলে, ডেটার ধরন, মানে ডেটা দেখতে কিরকম সেটাকে কি বলে, ডেটা টাইপ বলে। এখন তোমাদের কি এই চার রকমের ডাটা টাইপ নিয়ে তোমাদের বইয়ে আলোচনা আছে, তো এই চার রকমের ডাটা টাইপ সম্পর্কে আমাদের কি কি ধারণা লাগবে, এবং এখান থেকে প্রচুর এমসিকিউ আছে। তো দেখো ক্যারেক্টার টাইপ, ক্যারেক্টার টাইপ মানে হচ্ছে যখন আমরা কি লিখি ক্যারেক্টার টাইপের ডাটা নিয়ে, যখন মনে করো আমরা কি এ বি এভাবে যেগুলো নিয়ে আমরা দেখুন, দেখো এই যে ক্যারেক্টার এভাবে লিখে কিভাবে এগুলো ক্যারেক্টার এ। তার মানে আমরা যখন ক্যারেক্টার নিয়ে কাজ করব, যখন আমরা কি মানুষের নাম, বাওয়েল কয়টা কনসোনেন্ট কয়টা, ওগুলো আমরা যখন একটা ওয়ার্ডের মধ্যে বাওয়েল কয়টা আছে কনসোনেন্ট কয়টা আছে, তো আমরা কি এখন তখন আমরা কি ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি না, এক একটা চিহ্ন অক্ষর নিয়ে কাজ করতেছি না। তো ওগুলোর জন্য কি আমরা এইভাবে লিখি ক্যারেক্টারকে কিভাবে ডিক্লেয়ার করি, এইভাবে কার এ, কার এ, এইভাবে আমরা কি ডিক্লেয়ার করি আর কি। তো এটা জায়গা নেই কত, এক বিট জায়গা নেই, সরি এক বাইট জায়গা নেই, এক বাইট মানে কি 8 বিট জায়গা নেই। তাহলে আমরা কি আমরা ক্যারেক্টার টাইপের আমরা কি ডাটা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা কি নিব, ক্যারেক্টার টাইপ নিব, এভাবে লিখবো না কার এ এভাবে লিখবো। তাহলে এখানে কারটা হচ্ছে কি আমাদের ডাটা টাইপ, আর এটা কি এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম, এবং এটা কতটুকু জায়গা নেই আমাদের, এই যে 1 বাইট জায়গা নেই বা 8 বিট জায়গা নেই। এবার আসো আমরা যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবো, কি আমরা ইন্টিজার মানে আমরা কি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবো তখন আমরা কি দিব, ডাটা টাইপটা দিব কি ইন্টিজার। মানে আমরা যখন এই যে ইন্টিজার এ, তার মানে হচ্ছে কি তোমার এই এটা কি একটা ইন্টিজার সংখ্যা, মানে আমরা এই সময় 2 লিখি না, এই 2টা কি ইন্টিজার সংখ্যা, তার মানে আমাদের আমাদের ভেরিয়েবলটা এটা কোন টাইপের হবে, এটা হবে একটা কি ইন্টিজার টাইপের। তো এই ইন্টিজারটা কত জায়গা নেয়, এই যে 2 বাইট জায়গা নেয়, 2 বাইট মানে কত 16 বিট জায়গা নেয়। তার মানে আমরা যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, মানে 1 2 3 এবং আমরা যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, তখন আমরা টাইপটা কি নিব, টাইপটা নিব আমরা ইন্টিজার। তার মানে আমরা যখন দুটো সংখ্যা যোগ করি, তখন আমরা লিখি না ইন্টিজার a সমান 2, এই 2টা কি 2টা একটা পূর্ণ সংখ্যা, সেজন্য আমাদের কি আগে কি দিতে হবে, এই যে ইন্টিজার লিখতে হবে। বুঝা গেছে। এরপর আছে আমাদের এটা কতটুকু জায়গা নেয়, 2 বাইট জায়গা নেয়, 2 বাইট মানে কত 16 বিট, যেহেতু 1 বাইট সমান 8 বিট হয়, 2 বাইট সমান কত 16 বিট। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি ফ্লোট টাইপ, যখন আমরা দশমিক সংখ্যা নিয়ে কাজ করব, দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে তখন আমরা কি দিব, ফ্লোট টাইপ নিব। ফ্লোট টাইপটা কি লিখবো, কিভাবে আমরা এভাবে লিখবো, ফ্লোট x সমান মনে করো আমরা কি 3.1416 লিখলাম। তাহলে এটা কি একটা দশমিক সংখ্যা না, তো আমরা যখন দশমিক সংখ্যা নিয়ে কাজ করব, তখন আমরা আগে কি লিখবো, আমরা আগে ফ্লোট লিখবো, এবং এর এই কতটুকু জায়গা নেবে মেমোরিতে 4 বাইট জায়গা নেবে বা 32 বিট জায়গা নেবে সে। এবার আসলে আমরা ডাবল কখন লিখবো, যখন আমরা বড় দশমিক সংখ্যা নিয়ে কাজ করব। মানে এখন এটা একটা ছোট দশমিক সংখ্যা, যখন আমরা অনেক বড় দশমিক সংখ্যা নিয়ে কাজ করব, তখন আমরা কি নিব, তখন আমরা ডাবল ট্যাপটা নিব। তো ডাবল ট্যাপের জায়গা কত নেই তোমার মেমোরিতে 8 বাইট বা কি 16 বিট জায়গা নেই। তার মানে আমরা ডাটা টাইপ মানে হচ্ছে কি তোমার ডাটা টাইপ মানে হচ্ছে ডাটার ধরনটা, আমরা যেই ডাটা নিয়ে কাজ করব আমাদের কি ওই ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। যদি আমরা ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করি, তাহলে আমাদের কি ইন্টিজার ডাটা টাইপ ইউজ করতে হবে, এই যে ইন্টিজার ডাটা টাইপ ইউজ করতে হবে। যদি আমরা ক্যারেক্টার টাইপের নিয়ে কাজ করি, যেমন অ্যালফাবেট নিয়ে কাজ করি, বর্ণ নিয়ে, তখন আমাদের কি এও লিখতে হবে। এবার আমরা যখন দশমিক সংখ্যা নিয়ে কাজ করব, তখন আমাদের কি লিখতে হবে, ফ্লোট লিখতে হবে। এবার আমরা কি আরেকটু বড় দশমিক সংখ্যা নিয়ে যখন কাজ করবো, তখন কি আমাদের ডাবল লিখতে হবে। তো এখানে তোমাদের এটা প্রোগ্রাম লেখার জন্য এই জিনিসগুলো বুঝতে হবে। এরপর এমসিকিউর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তোমার কি এই জায়গাটা কে কতটুকু জায়গা নেয়, সেটা এটা একটু মুখস্থ করবা, নোট ডাউন করবে এটা। তো এটা পরীক্ষায় বেশি আছে যে কোনটা কত বাইট জায়গা নেয় সেটা। তো তোমরা বই থেকে এই জিনিসটা একটু ভালোভাবে রিডিং করে নিবা, তাহলে জিনিসটা তোমরা কি আরো বুঝতে পারবা। দেখো এতক্ষণ আমরা কি দেখছিলাম, আমাদের যে বিভিন্ন প্রকারের ডাটা টাইপ আছে, আমরা ডাটা টাইপ গুলো দেখছিলাম। আমাদের কি ডাটা টাইপ আছে, আমাদের ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ আছে, আমরা দেখছিলাম না কার
কার ছিল ক্যারেক্টার টাইপ, এটা কত বিট জায়গা নেয়, এটা হচ্ছে কত বাইট জায়গা নেয়, 1 বাইট জায়গা নেয়। আর এবার আমরা কি দেখছিলাম পূর্ণ সংখ্যার জন্য কি দেখছিলাম, ইন্টিজার দেখছিলাম। পূর্ণ সংখ্যা আমরা কি দেখছিলাম ইন্টিজার, এবং ইন্টিজার কতটুক জায়গা নেয়, এটা 2 বাইট অথবা কি 4 বাইট নেয়। এটা তোমার এক কম্পিউটার এক এক রকম আর কি। এবার আমরা ফ্লোট দেখছিলাম, ফ্লোট কতটুক জায়গা নেয়, 4 বাইট জায়গা নেয়। এরপর তোমার আমরা ডাবল দেখছিলাম, ডাবল হচ্ছে তোমার ডাবল কতটুক নেয়, 8 বাইট জায়গা নেয়। এগুলো তো আমরা দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ। এখন দেখো আমরা ডেটা টাইপ গুলো কিভাবে ঘোষণা করব, মানে কিভাবে লিখবো আমরা প্রোগ্রামে সেটা দেখি। প্রথমে কি বলছে, ভেরিয়েবল ঘোষণার আগে ডেটা টাইপ নির্ধারণ করে লিখতে হবে, যেমন কি ইন্টিজার ফ্লোট। মনে করো তুমি একটা কি চলক ঘোষণা করবা, মানে মনে করো আমরা কি দড়ি এক্স লিখি না, দড়ি এক্স। তো এই যে এটা যদি আমরা লিখি, তো এবার প্রোগ্রাম আমরা কেমন লিখবো, ফার্স্টে আগে আমাকে এক্স কি জিনিস, মানে এক্স এর টাইপটা কেমন, এটা কি তোমার কি ইন্টিজার সংখ্যা না ফ্লোট সংখ্যা না না হচ্ছে তুমি অন্য কিছু, এটা আমাকে কি নাকি ক্যারেক্টার, এটা আমাকে আগে বলে দিতে হবে। তো এরকম আমরা যখন কোনো ভেরিয়েবল ঘোষণা করবো আমাদের প্রোগ্রামে, তো এই ঘোষণা করার আগে আমাকে কি বলে দিতে হবে, এটা টাইপটা বলে দিতে হবে, যে এটা যে ইন্টিজার, এটা ইন্টিজার এক্স, এভাবে আমাদের কি আগে বলে দিতে হবে এটা টাইপটা কি, বা ফ্লোট না দশমিক সংখ্যা হবে এক্স। বা তুমি যদি এটা না বলে দাও, মনে করো তুমি এগুলো ঘোষণা করলে না, এবং তুমি প্রোগ্রামের কোন একটা জায়গায় এক্স কে ইউজ করছো, মানে এভাবে এক্স সমান 10 এভাবে কিছু একটা লিখছো, তো তখন এটা কি দিবে, এরর দিবে। কারণ কি, তোমাকে আগে এক্স কে ঘোষণা করতে হবে, ডিক্লেয়ার করে দিতে হবে সবার শুরুতে, প্রোগ্রামের শুরুতে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। তখন কি বলছে, ভেরিয়েবল ঘোষণার আগে এই যে আমাকে এক্স লিখার আগে আমাকে কি করতে হবে, আগে আমাকে এর টাইপটা নির্ধারণ করতে হবে, এই কোন ধরনের টাইপ, এটি ইন্টিজার নাকি এটি ফ্লোট, মানে এটা কি দশমিক সংখ্যা না একটা পূর্ণ সংখ্যা না এটা একটা ক্যারেক্টার, সেটা আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। তো এবার আমাদের এটা বুঝলাম, তার মানে আমাদের কি ভেরিয়েবল এই যে এক্স ঘোষণা করার আগে এর আগে আমাকে কি লিখতে হবে, ডাটা টাইপটা লিখতে হবে। ভেরিয়েবলের আগে কি লিখতে হবে, আমাদের প্রোগ্রামে যতগুলো আমরা ভেরিয়েবল লিখবো বা যতগুলো আমরা চলক লিখবো, এর সবার আগে আমাকে কি বলে দিতে হবে, এটি কোন টাইপের সেটা আমাকে বলে দিতে হবে। তো এটা আমরা বুঝলাম। তারপর স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে হবে, যেমন ইন্টিজার সাম, যে আমরা লিখলাম যে ইন্টিজার লিখার পর একটু জায়গা দিয়ে আমরা কি লিখলাম, এক্স লিখলাম, এখানে একটা কি দিতে হবে, স্পেস দিতে হবে, একটা জায়গা খালি রাখতে হবে। যেমন দেখো এই যে ইন্টিজার লিখার পর কি লিখলাম, সাম লিখলাম, এই যে মাঝখানে একটা জায়গা আমরা কালে দিছি না, তাহলে এটা বুঝলাম। তাহলে আমাদের কি ফার্স্টে কি লিখতে হবে, আমাদের ডেটা টাইপটা লিখতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে, তারপর আমাকে কি ভেরিয়েবল নেমটা লিখতে হবে। 3 নাম্বার দেখো, সর্বশেষে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে, যেমন ইন্টিজার সাম। তো আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তাহলে কিভাবে করতে হবে, আমরা এভাবে ডিক্লেয়ার করব, এই যে ইন্টিজার এক্স লিখার পর আমাদের কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। ইন্টিজার এক্স লিখার পর কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। যেমন দেখো এই যে ফার্স্ট আমাদের কি এই যে ভেরিয়েবল এস, এই সাম ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার আগে আমাদের কি এর টাইপটা বলে দিতে হবে, টাইপটা বলছি, একটা স্পেস রাখতে হবে, স্পেস রাখছি, এরপর কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা 3 নাম্বার টাইপটা বুঝলাম। এরপর দেখো আমাদের 4 নাম্বার টাইপে কি ছিল, একই টাইপের একাধিক ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে ডেটা টাইপের পর একই লাইনে কমা দিয়ে ভেরিয়েবল সমূহ লিখে সর্বশেষে সেমিকোলন দিতে হবে। তো জিনিসটা বুঝতে কঠিন হলো, এতটা কঠিন না। দেখো একই টাইপের একাধিক ভেরিয়েবল, মনে করো আমাদের একাধিক ভেরিয়েবল এক্স কমা ওয়াই দুটোই কি, দুইটার টাইপ হচ্ছে ইন্টিজার, মানে মনে করো দুটোই কি পূর্ণ সংখ্যা। তো এগুলো ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমি কিভাবে ডিক্লেয়ার করবো, ফার্স্ট আমি কি দিব, এটা টাইপটা দিব, যেহেতু এগুলো একই টাইপের ইন্টিজার দিলাম। এরপর আমাকে স্পেস দিতে হবে, স্পেস দিয়ে আমি কি লিখবো, এক্স কে লিখবো, লিখছি, কমা দিব, এই যে কি দিতে হবে, কমা দিতে হবে, কমা দিতে হবে, কমা দিব, এবং কাকে লিখবো, ওয়াই কে লিখবো, লাস্টে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। মানে আমার যদি তোমার কি থাকে একই টাইপের এক বা একাধিক কি থাকে ভেরিয়েবল নেম থাকে, তাহলে ডাটা টাইপ আমি একবার লিখলে হবে। তো তুমি চাইলে এভাবে না লিখে কিভাবে লিখতে পারতা, ইন্টিজার এক্স একবার লিখছো, ইন্টিজার ওয়াই আবার লিখছো। তো এবার 2বার লেখার তো কোনো দরকার নেই, তাহলে আমরা কি এর পরিবর্তে এক লাইনে এটা লিখতে পারি। এখন যদি আমার মনে করো 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তখন আমি কিভাবে লিখবো, একবারে মনে করো আমার 3টা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এখন তিনটা যদি কি হয় ইন্টিজার সংখ্যা হয়, মানে আমার এক্স ওয়াই আমার একটা কি আছে জেড আছে, তিনটাই কি ইন্টিজার। তো ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমি এইভাবে ইন্টিজার জেড 3বার না লিখে আমি কিভাবে লিখতে পারি, একবারে লিখবো ইন্টিজার, তারপর কি লিখবো এক্স, তারপর কমা দিব ওয়াই, কমা দিব জেড, এবং সর্বশেষে কি দিব, সেমিকোলন দিব। তাহলে আমাদের এই যে ডেটা টাইপ লেখার নিয়ম, প্রথমে কি লিখতে হবে, যে কোনো ভেরিয়েবল আমাদের প্রোগ্রামে যতই আমরা কি ভেরিয়েবল বা চলক ডিক্লেয়ার করব, সবার আগে কি দিতে হবে, একটা ডেটা টাইপ বলে দিতে হবে। যেমন এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে কি ডেটা টাইপ বলে দিতে হবে। 2 নম্বর কি, ডেটা টাইপ লেখার পর মানে ইন্টিজার এক্স লেখার সময় ইন্টিজার লিখে একটা স্পেস দিতে হবে, তারপর কি লিখবো, এক্স লিখবো। 3 নম্বর কি, আমাদের সর্বশেষে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। 4 নম্বর হচ্ছে আমাদের যদি একই টাইপের একাধিক ভেরিয়েবল থাকে, যেমন মনে করো আমার এক্স ওয়াই জেড
তিনটাই যদি কি হয় আমার ইন্টিজার সংখ্যা বা পূর্ণ সংখ্যা হয়, তাহলে তিনবার ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই, ইন্টিজার জেড তিনবার লেখার দরকার নেই। আমি চাইলে কি একবারে লিখতে পারবো, যে একবারে এইভাবে ইন্টিজার এক্স কমা ওয়াই কমা জেড, মাঝখানে কমা এস করতে হবে, লাস্টে কি একটা সেমিকোলন দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের কি ডেটা টাইপ লেখার নিয়ম। দেখো এতক্ষণ আমরা কি দেখলাম, ভেরিয়েবল দেখলাম। এখন দেখো ভেরিয়েবল কি, মানে আমাদের দুই টাইপের ভেরিয়েবল আছে। একটা হচ্ছে আপনার কি লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল, আর এটা কি আমাদের গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল, তো এই দুইটার পার্থক্যটা তোমরা দেখে নিবা। এটা পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। লোকাল ভেরিয়েবল কোনগুলা, এই যে আমরা ইন্টিজার মেইন লিখি না, আমাদের ইন্টিজার মেইন লিখি না আমরা, এই যে মেইন ফাংশনের এই যে মেইন এই ফাংশনের এই যে এর ভিতরে আমরা যেসব ভেরিয়েবল ডিক্লেয়ার করি এগুলো সবগুলো কি লোকাল ভেরিয়েবল। যেমন দেখো আমি ইন্টিজার মান 10 ডিক্লেয়ার করলাম না, এই যে এই এটা কি, এটা কেন লোকাল ভেরিয়েবল, মানে এটা আমাদের কি লোকাল ভেরিয়েবল। মানে আমাদের যে মেইন ফাংশন, যে কোনো ফাংশনের ভিতরে যে কোনো ফাংশনের মধ্যে আমরা যে ভেরিয়েবল করে ডিক্লেয়ার করি ওগুলো সবগুলো কি লোকাল ভেরিয়েবল। আর এই গ্লোবাল ভেরিয়েবল মানে হচ্ছে ফাংশনের উপরে, যেমন মনে করে যে হ্যাজ ইনক্লুড হ্যাজ ই ডি আই ও ডট লিখলাম না, এখন আমি কি লিখলাম ইন্টিজার মেইন। এবং দেখো এই যে মেইন ফাংশন, এই ফাংশন উপরে যদি আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন আমরা কি করতে পারি, এই যে ফ্লোট 5 সমান 3.1416, এই দেখো। তো আমরা দেখো এই যে মেইন ফাংশন, এটা এই ফাংশনের উপরে আমি কি ডিক্লেয়ার করছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। দেখো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে ডাটা দিতে হবে, ভেরিয়েবল দিতে হবে, ভ্যালু দিচ্ছি আমরা। তো দেখো এখন দেখো লোকাল ভেরিয়েবল কারা, যারা এই যে ফাংশনের মধ্যে যাওয়া থাকবে তারা কি লোকাল ভেরিয়েবল, এবং ফাংশনের উপরে যাওয়া হবে তারা কি গ্লোবাল ভেরিয়েবল। এখন আমাদের কয়েকটা পার্থক্য আছে বইয়ে দেখবা, তাহলে আমাদের কি লোকাল ভেরিয়েবল আমরা কোথায় লিখি, লোকাল ভেরিয়েবল আমাদের কি ফাংশনের মধ্যে লিখতে হবে, আর গ্লোবাল ভেরিয়েবল কোথায় লিখতে হবে, ফাংশনের উপরে লিখতে হবে। এবং গ্লোবাল ভেরিয়েবল এই দুটো কনসেপ্ট আসলে কেন, আমরা যে গ্লোবাল ভেরিয়েবলটা লিখবো এটা আমরা আমাদের যতগুলো ফাংশন আছে সব জায়গায় আমরা ইউজ করতে পারবো, কিন্তু আমাদের যে লোকাল ভেরিয়েবলটা আছে ওটা শুধুমাত্র ওই ফাংশন আমরা ইউজ করতে পারবো। যে আমরা যে এখানে লিখলাম এই যে ইন্টিজার এক্স সমান 10, এটা আমরা কি আমরা এই ফাংশন এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ করতে পারবো। এই 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 এর মানটা আমরা কোথায় ইউজ করতে পারবো, এই যে ইকুয়াল টু 10, এই 10টা আমরা কোথায় ইউজ করতে পারবো, শুধুমাত্র এই ফাংশনের মধ্যে আমরা ইউজ করতে পারবো। এই 10টা আমরা উপরে বা এখানে যদি আমরা আর কোনো ফাংশন লিখি, এখানে আমরা এই ভ্যালু যে 10 এটা আমরা এটাকে আমরা ইউজ করতে পারবো না। কিন্তু এই যে আমরা গ্লোবাল ভেরিয়েবল যে ফ্লোট 3.1416 সেটা আমরা এখানে ইউজ করতে পারবো। আমরা নিচে যদি আরেকটা ফাংশন লিখি, মানে একটা ফাংশন লিখি, এখন আমরা কি এই ফাংশন আমরা কি এই ভেরিয়েবলটা আমরা এখানে ইউজ করতে পারবো। তো তার মানে লোকাল ভেরিয়েবল মানে হচ্ছে আমাদের ফাংশনের মধ্যে লিখতে হবে এটা, এবং ওইটা কি ওই ফাংশনে আমরা কি ইউজ করতে পারবো। আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে কি যেটা আমাদের ফাংশনের উপরে লিখতে হয়, এবং এটা কি আমরা পুরো প্রোগ্রামে আমরা যতগুলো ফাংশন লিখি না কেন সব জায়গায় কি আমরা ওটা ইউজ করতে পারবো। আচ্ছা দেখো, তাহলে আমরা ভেরিয়েবল দেখছিলাম, এবং দেখো আমাদের কোন কোন ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে বা কিভাবে ডিক্লেয়ার করা যাবে, কিভাবে কি ডিক্লেয়ার করা যাবে না সেটা আমরা একটু দেখি। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এটা থেকে একটা মার্কস আসবে, এবং তোমাদের যে পরীক্ষা হবে নেক্সটে আমরা এখান থেকে বেশি এমসিকিউ দেওয়ার ট্রাই করবো। তো দেখো ইন্টিজার 5x এটা কিন্তু একটা অবৈধ, এটা 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 ডিক্লেয়ার করা যাবে না। কারণ কেন, সংখ্যা দিয়ে শুরু হওয়া যাবে, সংখ্যা দিয়ে কি সংখ্যা দিয়ে শুরু হওয়া যাবে, শুরু হওয়া যাবে না। তাহলে আমরা কি লিখতে পারি, যে 5 কোনো ভেরিয়েবলের নাম, কোনো ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি এটা ভেরিয়েবল না, ভেরিয়েবল নাম কি কোনো সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না, কিন্তু এটা পারবে। দেখো x5 এটা এটা ঠিক, কারণ কেন ভেরিয়েবল সংখ্যাকে পরে, সংখ্যা আগে রাখতে পারবে না, পরে থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা গেল। এবার কি ইন্টিজার রোল, এইভাবে কি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে কি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না, ডাবল কোটেশনের মধ্যে দিয়ে কি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না, এটা ভুল। এটা ঠিক কেন, কারণ এখানে কি কোনো ডাবল কোটেশন নাই, এটা ঠিক আছে। এবার দেখো ইন্টিজার মেইন, এটা ভুল কেন, কারণ মেইন একটা কি আমাদের কিওয়ার্ড, মেইন একটা কি আমাদের কিওয়ার্ড। এই প্রোগ্রামে মনে হয় আমাদের 32টা করে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে কি কোনো ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করা যাবে না। কারণ কেন যাবে না, কারণ এই মেইনের একটা অর্থ আছে, এই মেইন একটা কাজ করে। তো তুমি এই মেইনটার এটা একটা অর্থ আলাদা, তুমি কারণ একে কি ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারবে না, মানে চলক হিসেবে তুমি একে কি ইউজ করতে পারবে না, কিন্তু তুমি এই মেইনটা পারবা। এখন পার্থক্য জানাও, তার হচ্ছে আমাদের কি প্রোগ্রামিং, আমাদের যে ল্যাঙ্গুয়েজ আমাদের প্রোগ্রামিং হচ্ছে একটা কি কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে কি, মানে আমাদের কি প্রোগ্রামে এই এ এবং এ দুটোর মধ্যে কি আছে, পার্থক্য আছে। এটা কেউ এক নামে লিখবে, এটাকে কি আরেক নামে লিখবে, বুঝা যাচ্ছে, মানে এ আর সেম না। তো আমাদের এই মেইন, এটা তো আমাদের কিওয়ার্ড, এই যে ছোট হাতের এম এ আই মেইন কিওয়ার্ড,
কিন্তু বড় হাতের এন এ আই এটা কি, এটা তো আমাদের কিওয়ার্ড না। সুতরাং এই যে আমাদের সি প্রোগ্রামে কি এখানে আমরা একটা লাইন শিখলাম কি এটা একটা কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে কি, এ হচ্ছে এর সাথে বড় হাতের লেটার একভাবে লিখবে, ছোট হাতের লেটার একভাবে লিখবে। আর তুমি এ এ এ আর আন দুটো জিনিস করতে কি বলতেছি, কিন্তু কম্পিউটার কি এক একটা আলাদা নামে চিনবে, একে কি আরেকটা আলাদা নামে চিনবে। তো মেন হচ্ছে কি আমাদের একটা কিওয়ার্ড, কিন্তু এই বড় হাতের লিঙ্ক আমাদের কোনো কিওয়ার্ড না, সুতরাং এটা ইউজ করা যাবে। এবার দেখো রোল এটা ইউজ করা যাবে না, কারণ যেন মাঝখানে কোনো কিভাবে হাইফেন দেওয়া যাবে না, কারণ আমাদের দুটোর মাঝখানে কি এভাবে কোনো হাইফেন দেওয়া যাবে না। কিন্তু কি এটা হ্যাঁ, তাহলে আমাদের কি কোনো হাইফেন দেওয়া যাবে না, কিন্তু আন্ডারস্কোর দেওয়া যাবে, নিচে ডাকে দেওয়া যাবে, আন্ডারস্কোর কি দেওয়া যাবে। এবার দেখো ফ্লোর মার্ক টেন, এই যে মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা আনা যাবে না, মানে আমাদের বেরিয়ে কোথায় দুটা নাম থাকতে পারবো না, মানে কমন একটা নাম থাকতে পারবে না। যেমন একটা মার্ক একটা টেন হয়ে গেছে না, দুটো রাখতে পারবে, কিন্তু এভাবে থাকতে পারবে এরকম মার্ক টেন মানে পাশাপাশি থাকতে পারবে। তো এই টাইপগুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আসবে। এবং তোমরা যখন কোনো বড় বড় প্রোগ্রাম লিখবা তখন কি তোমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো না, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় এই নিয়মগুলো মাথায় রাখবা যে কি আমাদের কি এটা করা যাবে না, নাম্বার দিয়ে শুরু হওয়া যাবে না, রোল এভাবে পটেন্সিয়াল লেখা যাবে না, এভাবে কিওয়ার্ড লেখা যাবে না। তো কিওয়ার্ড শুধু মেইন না, আমাদের আরো অনেক কিওয়ার্ড আছে, শুধু মেইন না, আমরা চাইলে এভাবে ডিক্লেয়ার করতে পারবো। মনে করো ইন্টিজার কি আবার কি ইন ডিক্লেয়ার করতে, এটা তো করতে পারবো না, কারণ কি এটা কি ইন্টিজার একটা কিওয়ার্ড, কিন্তু তুমি এটা করতে পারবো। ইন্টিজার লিখছো আই এন্ড এটা তো কি না কিওয়ার্ড না, কারণ জানো এটা হচ্ছে কি কেস সেনসিটিভ, এটা বড় ছোট হাতের আই, এটা কি বড় হাতের আই, এটা করা যাবে, কিন্তু এটা করা যাবে না। এরপর আমরা এটা করতে পারবো না, ইন্টিজার ইফ করতে পারবো না, কারণ কি ইফ একটা আমাদের কিওয়ার্ড, এটা কিভাবে ভেরিয়েবল নাম হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। এখন মনে করি ইন্টিজার ব্র্যাক, এগুলো ডিক্লেয়ার করা যাবে না, এটা কি এই ব্র্যাক একটা কিওয়ার্ড, এই ব্র্যাক একটা কি কিওয়ার্ড, এটাও ডিক্লেয়ার করা যাবে না। তো তোমাদের বইয়ে মনে 32টা কিওয়ার্ড আছে, তো ওই কিওয়ার্ড গুলো তোমরা মুখস্থ করবা, ওইরকম কি কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ডের নাম দিয়ে কি ডিক্লেয়ার করা যাবে না, ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করা যাবে না। আচ্ছা দেখো, তাহলে আমরা কি দেখলাম, ডাটা লেটার নিয়ম দেখলাম। এবার আমরা ধ্রুবক দেখি, তো ধ্রুবক মানে তো আমরা জানি দেখি তার মান কখনো কি হবে চেঞ্জ হবে না। তো আমাদের প্রোগ্রামে আমাদের এমন কিছু কিছু কি থাকবে, আমাদের ভেরিয়েবল থাকবে যাদের মান কি কখনো চেঞ্জ হবে না। তো ওগুলো আমরা কিভাবে ডিক্লেয়ার করবো দেখো। তাহলে ধ্রুবক কারা, প্রোগ্রাম নির্বাহের সময় যদি সি প্রোগ্রামিং ভাষায় এমন কিছু মান আছে যা কখনো কি পরিবর্তন হয় না, তবে আমরা জানি কি কনস্ট্যান্ট কখনো কি পরিবর্তন হয় না। যেমন দেখো পায়ের মান কত 3.1416 হবে। যেমন মনে করো তুমি যদি কি বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে বলেন মানে প্রোগ্রাম লিখতে যাও, তখন কি লিখবা ক্ষেত্রে বল সমান কি পায় আর স্কয়ার, এই পায়ের মধ্যে সবসময় সেমই থাকবে, 3.1416 থাকবে। তো ওগুলো কিভাবে আমরা ডিক্লেয়ার করি সেটা আমরা দেখবো। দেখো আমরা চাইলে ভেবে কি কনস্ট্যান্ট ফ্লোট পাই সমান করে 3.1416 লিখতে পারি, মানে আমরা লিখবো কিভাবে এরকম যেগুলো কনস্ট্যান্ট মান থাকে সেগুলো আমরা এমনি নর্মাল ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করি। যেমন মনে করো আমরা নর্মাল ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করি, ফ্লোট পাই ইকুয়াল টু হচ্ছে নর্মাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এখন যেহেতু আমরা কি করতেছি পাইটা যেহেতু আমাদের কি কনস্ট্যান্ট মানে কখনো চেঞ্জ হবে না, সেজন্য আমাদের মাঝে কি লিখতে হবে কনস্ট্যান্ট লিখতে হবে, লিখলাম কাউন্ট। এবার কি এই যে এটা পুরোটা লিখতে হবে ফ্লোট, একটা লিখতে হবে আমাকে, তারপর কি ভেরিয়েবল নামটা, এরপর মানটা লিখতে হবে। লিখতে হবে তাহলে কি আমাদেরকে আগে আমরা এটা লিখতাম নর্মাল, যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম তখন আমরা ডাটাটা লিখতাম, ভেরিয়েবল নেম লিখতাম, ভ্যালুটা দিতাম। এখন জাস্ট একটা ওয়ার্ড লিখতে হবে, কনস্ট লিখতে হবে। এটা হচ্ছে আমাদের যে প্রোগ্রাম মেইন ফাংশনের পরে প্রোগ্রামের মধ্যে যদি আমরা কি ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করি। এখন দেখো আমরা যদি চাই আমাদের যে মেইন ফাংশনটাকে হ্যাশ ইনক্লুড HTDIO ডট এই যে ইন্ট মেইন, এই ফাংশনের উপরে যদি আমরা কি করতে চাই সেটা ডিক্লেয়ার করতে চাই, যে মেইন ফাংশনে কি উপরে যদি আমরা কি আমাদের কনস্ট্যান্টটাকে কি ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমরা কি লিখবো, এই যে ফার্স্টে হ্যাশ ডিফাইন লিখবো, হ্যাশ ডিফাইন লিখার পর কি কনস্ট্যান্ট নেম এবং কি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে আমরা কি লিখবো হ্যাশ ডিফাইন লিখি, হ্যাশ ডিফাইন লিখলাম এবং কি কনস্ট্যান্ট নেম কি আমার নেমটা হচ্ছে পাই এবং ভ্যালুটা কি ভ্যালুটা হচ্ছে 3.141 এইভাবে লিখবো, এখানে কি কোনো সেমিকোলন দিব না। তার মানে আমরা যদি চাই যে কি আমাদের যে কনস্ট্যান্টটা আছে যেটা যদি আমরা প্রোগ্রামের মধ্যে লিখতে চাই, যে মেইন এর পর যে সেকেন্ড ব্র্যাকেট আছে এর মধ্যে লিখতে চাই, তখন আমাদের কি করে লিখতে হবে, এভাবে লিখতে হবে কনস্ট্যান্ট ফ্লোট, এভাবে লিখতে হবে। আর আমরা যদি চাই আমাদের যে কনস্ট্যান্ট মানটা এটা আমাদের প্রোগ্রাম সবসময় কি দেখবে সেম থাকবে, তাই এটা যদি আমরা উপরে ডিক্লেয়ার করতে চাই, উপরে ডিক্লেয়ার করতে হলে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে হবে, হ্যাঁ ডিফাইন লিখতে হবে, তারপর ভেরিয়েবল নেমটা, তারপর কি ভেরিয়েবল ভ্যালুটা লিখতে হবে।
তো এগুলো হচ্ছে তোমার এমসিকিউতে বেশি আছে, মানে কি কোন নিচের কোনটা সঠিকভাবে লেখা এরকম আসতে পারে। তো তোমরা যদি এগুলো দেখবা যেখানে সহজ সেমিকোলন নাই, এটা হচ্ছে কখন লিখবো আমরা, যখন উপরে ইচ্ছেতে তখন, আর এটা কখন, যখন এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো কোনো কিছু, তখন হচ্ছে আমরা এভাবে লিখবো। তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের ধ্রুবক বা কনস্ট্যান্ট গুলো আমরা কিভাবে ডিক্লেয়ার করবো প্রোগ্রামে, সেটা আমরা দেখলাম। এটা একটু তোমরা বই থেকে রিডিং ভালোভাবে পড়ে নিবা। তাহলে আমরা কি দেখলাম, আমরা ফার্স্টে একটা বেসিক প্রোগ্রাম কিভাবে লিখে সেটা দেখলাম, এরপর আমরা কি আমাদের ভেরিয়েবল দেখলাম, ডেটা টাইপ দেখলাম। এখন আবার আমরা আমাদের প্রোগ্রামে ফিরে যাই। তার মানে আমরা এখন এই লাইনটা আমরা বুঝতে পারবো, মানে এই লাইন মানে কি, এখন আমরা আবার দেখাই তোমাদেরকে ইন্টিজার a সমান 2 b সমান 3। এই লাইন মানে কি, তাহলে a আর b আমরা কি একসাথে ডিক্লেয়ার করলাম, মানে আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারতাম না, a সমান 2 ইন্টিজার b সমান 3, এভাবে ডিক্লেয়ার করা যায়, তো এভাবে করা যায়। তো এখন আমরা কি একসাথে করলাম, এটা হচ্ছে আমাদের ডিক্লেয়ার করার নিয়ম, আমরা কিছুক্ষণ আগে দেখালাম। তো এই জন্য আমরা কি একসাথে ডিক্লেয়ার করলাম, এবং আমরা ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। তো এটা একভাবে করা যায়, বা আবার তুমি যদি চাও এভাবে করতে পারো, ইন্টিজার a নিলা, আবার ইন্টিজার কি নিলা, b নিলা, ঠিক আছে। নেওয়ার পরে এখন তুমি কি করবা, a সমান 2 b সমান 3, এভাবেও করা যায়। মানে এভাবে ফার্স্টে তুমি ডিক্লেয়ার করতে হবে, মানে কম্পাইলারকে বুঝাতে হবে। তুমি যদি এই দুটো লাইন না লিখো, জাস্ট a সমান 2 b সমান 3 লিখো, তাহলে তো কম্পাইলার বুঝবে না এই জিনিসটা কি। তো আগে তোমাকে কম্পাইলারকে পরিচিত করা দিতে হবে এই জিনিসটা কি। তাহলে একই আগে একটা ইন্টিজার সংখ্যা, তাহলে তুমি যখন ডিক্লেয়ার, এটাকে বলে ডিক্লেয়ার করা। যখন তুমি একটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল না, এটা ভেরিয়েবল না, ভেরিয়েবলটা আমরা কি করলাম, ডিক্লেয়ার করলাম, মানে ঘোষণা করলাম যে কি একটা ইন্টিজার সংখ্যা। তার মানে আমরা এই যে এভাবে কি করা যায়, ফার্স্টে ডিক্লেয়ার করব, এবারে কি করা যাবে, অ্যাসাইন করা যাবে। তাহলে এইগুলো এভাবে করা যায়। এবার তাহলে আমরা আর একটু ডিটেইলস দেখি এখন। তো যখন তুমি এই লাইনটা লিখবা, তখন কম্পিউটার মেমোরিতে কি হবে, এরকম একটা জায়গা ক্রিয়েট হবে, যে ইন্টিজার এ লিখা মানে কি, ইন্টিজার এ লিখছো, সাথে সাথে কি একটা জায়গা ক্রিয়েট হবে, জায়গাটার নাম দিবে কি এ। এরপর যখন এ সমান 2 লিখছো, তাহলে 2টা কার মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে। এরপর যখন তুমি কি লিখছো, ইন্টিজার এভাবে লিখলা, বি যখন লিখছো, বি জন্য একটা জায়গা ক্রিয়েট হবে, বি সমান যখন 3 লিখছো, এখানে কি থাকবে, 3 থাকবে। তার মানে আমরা এই কাজটা করতে পারলাম। এবার যখন তুমি লিখো ইন্টিজার সাম, এই এতটুকু যখন লিখছো, তখন কি হবে, সামের জন্য একটা জায়গা ক্রিয়েট, সামের জন্য কি একটা জায়গা ক্রিয়েট হবে, জায়গা ক্রিয়েট হয়েছে। এরপর কি দেখো, সাম সমান a প্লাস বি, তাহলে এই যে a প্লাস বি এই কাজটা করে যে মানটা পাবো, সেটা কার মধ্যে রাখবো, সামের মধ্যে রাখবো। তাহলে a প্লাস বি করি আমরা, এর মান কত 2, b এর মান কত 3, দুটো যোগ করে কত পাই আমরা 5 পাই না, এই 5টা, তাহলে 5টা কার মধ্যে রাখবো, সামের মধ্যে রাখবো। 5টা কি এই যে সামের মধ্যে আছে। তার মানে এই দুটো লাইন হচ্ছে আমাদের কি, ওই যে ভেরিয়েবল ডিক্লারেশন, তোমরা যে ভেরিয়েবলটা ভালোভাবে বুঝো, তারপর হচ্ছে কি তোমার ডাটা টাইপটা ভালোভাবে বুঝো, তাহলে এই দুটো লাইন মানে কি তোমরা বুঝতে পারবে এখন। আচ্ছা, তাহলে আমরা এই দুটো লাইনও গেল। এরপর আমাদের নেক্সট লাইন হচ্ছে কি, আমাদের এই লাইনটা, প্রিন্টএফ লাইনটা, আমরা একটা বার এটা নিয়ে দেখি, প্রিন্টএফ % d, সাম। আচ্ছা, এই লাইনটা একটু ভালোভাবে দেখো। এই প্রিন্টএফ লাইনটা ইউজ হয় তোমার কিসের জন্য, আউটপুট দেখানোর জন্য। এই প্রিন্টএফ লাইনটা কিসের জন্য ইউজ হয়, আউটপুটের জন্য এই প্রিন্টএফ লাইনটা আমাদের ইউজ হয়। আউটপুট দেখানোর জন্য কি এই প্রিন্টএফ লাইনটা ইউজ হয়, এটা গেল। এরপর দেখো এর মাঝখানে আমি কি লিখলাম, আমাদের আউটপুট দেখাতে হবে কাকে, সাম কেন, মানে আমাদের যোগফলটা আউটপুট দেখাতে হবে না। তো এবার কিভাবে দেখাবো, প্রিন্টএফ লিখার পর আমরা এভাবে কি দিব, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিলাম। এরপর এই আমরা কাকে আউটপুটে দেখাবো, আমরা সামকে আউটপুটে দেখাবো না, আমরা সামকে তো আউটপুটে দেখাবো। সাম সমান আমরা 5 পাইছি, এটাকে তো আমাদের আউটপুটে দেখাতে হবে। তো সামটা কি ছিল, সামটা ইন্টিজার টাইপ ছিল না, তুমি ইন্টিজার লিখছো না, সামটা কি ছিল, ইন্টিজার ছিল। তাহলে এই যে % d, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট তোমার স্পেসিফায়ার, দেখো এটা তোমরা বানান দেখে নিবা, এটা কি, এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। মানে আমরা যে তাহলে ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে তোমার %d, ইন্টিজারের জন্য কি ফরম্যাট স্পেসিফায়ার %d, ফ্লোটের জন্য কি হবে %f হবে, এটা তোমাদের বইয়ে আছে। তাহলে তুমি কি দেখো, এখন প্রিন্টএফ লিখলাম, প্রিন্টএফ লিখার পর আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর আমাদেরকে আগে ফরম্যাট স্পেসিফায়ারটা শো করতে, মানে আগে লিখতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার মানে তুমি সাম লিখবা, সামকে শো করাবো। তো সামটা কোন ধরনের, সামটা কি ইন্টিজার, ইন্টিজারের জন্য আমরা কি ইউজ করবো, %d। তো তোমাকে এভাবে কি প্রিন্টএফ লিখার পর এভাবে আগে দুটো কলম দিয়ে ওই যে সামটা কি রকমের সেটা আগে তোমাকে বলে দিতে হবে। সামটা কি রকমের, সামটা হচ্ছে আমাদের কি ইন্টিজার, সামটা আমরা কি লিখছিলাম, ইন্টিজার লিখছিলাম না। তো সামটা যে ইন্টিজার, সেটার জন্য কি বুঝাতে হয়, ফরম্যাট স্পেসিফায়ার % ইউজ করতে হয়। তো তোমরা এইভাবে % দিলাম, এবার কমা দিতে হবে, কমা দিলাম। এরপর যাকে শো করবা তার নামটা লিখবা, সাম লিখবা।
তাহলে আমরা আবার বলি প্রিন্টএফ আমরা কি আউটপুট দেখানোর জন্য ইউজ করি। তাহলে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যটা কি ছিল, আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য ছিল কি আমরা দুটো সংখ্যা যোগ করে যোগফলটা প্রদর্শন করবো, মানে যোগফলটা আউটপুটে দেখাবো। তাহলে আমাদের যোগফলটা কার মধ্যে ছিল, সামের মধ্যে ছিল। যোগ করে আমরা কার মধ্যে রাখছি, সামের মধ্যে রাখলাম না। তাহলে এখন আমাদের কি সামটাকে আউটপুটে দেখাতে হবে। তো সামটাকে যদি আমরা আউটপুটে দেখাই তাহলে আমাদের কি প্রিন্টএফ ইউজ করতে হবে, কারণ আউটপুটে দেখানোর জন্য আমরা কি ইউজ করি, প্রিন্টএফ ইউজ করি। তো আমরা প্রিন্টএফ লিখলাম। তো প্রিন্টএফ লেখার নিয়ম হচ্ছে আগে তোমাকে কি ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, মানে তুমি যাকে শো করবা ও কোন ধরনের ডাটা সেটা তোমাকে বলে দিতে হবে। তো আমরা শো করবো কাকে, সামকে শো করবো। সামটা কোন ধরনের ডাটা ছিল, ইন্টিজার টাইপের ছিল। সামটা কি ইন্টিজার টাইপের। তো এখন ইন্টিজার টাইপের জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ারটা কি %d। তো আমাদেরকে কি আগে সেটা দিয়ে দিতে হবে। এটা লেখার নিয়ম হচ্ছে এইভাবে %d দিবা, এরপর কি এইভাবে দুইটা কলম দিবা, দিছো। এরপর একটা কমা লিখবা, একটা কমা দিবা, এরপর কমা দিলাম। এরপর যে যাকে আমাকে দেখাতে হবে, কাকে দেখাতে হবে, যোগফলটাকে দেখাতে হবে না, সেটা কার মধ্যে ছিল, সেটা আমাদের সামের মধ্যে ছিল। যে সামের মধ্যে আমাদের যোগফলটা ছিল। তো সুতরাং কমা দিয়ে আমরা সাম নামটা লিখবো, সামটা আমরা লিখবো। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করবো এবং লিখবো। তার মানে আমরা প্রিন্টএফ মানে বুঝলাম, আমরা বই থেকে পড়ে নিবা। প্রিন্টএফ মানে হচ্ছে আউটপুট দেখানো। এটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে প্রিন্টএফ লিখবা, তারপর কি ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট দেওয়ার পর যাকে তুমি আউটপুটে দেখাবা তার টাইপটা কি, সে যদি ইন্টিজার টাইপ হয় তাহলে তার ফরম্যাট স্পেসিফায়ারটা ক্লিয়ার করতে হবে। তাহলে আমাদের কি % দিতে হবে ইন্টিজারের জন্য, % দিব। তারপর আমরা কি দিব, কোটেশন দিব দুইটা, একটু কমা দিব। কমা দিয়ে আমাদেরকে কি লিখতে হবে, যাকে দেখাতে হবে তার নামটা লিখতে হবে। আমরা কাকে দেখাবো, আমরা তোমার সামকে দেখাবো আউটপুটে, তাহলে সামের নামটা লিখতে হবে। তাহলে আমাদের আমরা ফরম্যাট স্পেসিফায়ারটা বুঝলাম। ইন্টিজারের জন্য কি %d, ফ্লোরের জন্য কি %f। এবার ডাবল যদি তুমি ডাটাটা ইউজ করো, ডাবলের জন্য কি হবে, ডাবলের জন্য হবে %lf। এরপর ক্যারেক্টারের জন্য কি হবে, ডাবল, হ্যাঁ ক্যারেক্টারের জন্য কি হবে %c। ঠিক আছে। তাহলে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার গুলো কি, ইন্টিজারের জন্য আমাদের কি %d, ফ্লোটের জন্য %f, তারপর ডাবলের জন্য %lf, ক্যারেক্টারের জন্য %c। যেমন মনে করো তুমি যদি ফ্লোট সমান 2.5 লিখছো মনে করো, এখন তুমি চাচ্ছ কি এই একে কি করতে হয়, আমরা প্রিন্টএফে দেখানোর জন্য। তো তুমি কিভাবে লিখবা, প্রিন্টএফ লিখবা, প্রিন্টএফ লিখার পর কি বললাম না আগে ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হবে। এটা কি, এটা একটা ফ্লোট টাইপের জন্য আমরা কি ইউজ করি, %f ইউজ করি। তাহলে %f দিবা। এরপর বললাম এটা ক্লোজ করতে হবে, এই কোটেশনটা এরপর কমা দিবা। কমা দিয়ে কাকে দেখাবা, একে দেখাবা, এর নামটা লিখবা, শেষ। তাহলে আমরা প্রিন্টএফটা বুঝলাম, আর আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটাও কি হয়েছে এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। জিনিসগুলো একটু বই থেকে রিডিং করবো, যাতে আমাদের কি এগুলো যদি তোমরা আরেকটু প্র্যাকটিস করো আমাদের একটা কি প্রোগ্রাম লিখতে সহায়তা করবে। তো আমাদের এই প্রোগ্রামের আমরা এই লাইনটা বুঝলাম, এবং কি এটাও বুঝে গেলাম। আর এটাতে কি, এটা আমরা আগে বলছিলাম যে কি এটা আমাদের সবসময় লিখতে হবে, এই জিনিসটা আমাদের কি সবসময় লিখতে হবে। তাহলে একটা আমরা কি দুটো সংখ্যা যোগের জন্য, দুটি সংখ্যা যোগ এর জন্য আমাদের কি কিভাবে লিখতে হবে প্রোগ্রামটা আমরা আবার একটু দেখি। ফার্স্টে তোমাকে এই লাইনটা লিখতে হবে, এটা দুটি সংখ্যা যোগ না, তুমি যে প্রোগ্রামে লিখো না কেন এই লাইনটা ফার্স্টে লিখতে হবে। এরপর কি লিখতে হবে, মেইন ফাংশনটা কি সবার আগে লিখতে হবে। মেইন ফাংশন লিখে, এখানে মেইন ফাংশন মানে হচ্ছে কম্পাইলার এখান থেকে কি করবে, কম্পাইল করা শুরু করবে। এরপর আমাদেরকে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, দেওয়ার পর এই রিটার্ন জিরোটা লিখতে হবে। এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। এরপর দুটি সংখ্যা যোগ করার জন্য তোমাকে ফার্স্টে কি লাগবে, ওই দুটি সংখ্যাটা লাগবে না, এই দুটি সংখ্যাটা তুমি কার মধ্যে রাখবা, কোন একটা ভেরিয়েবলের মধ্যে তো রাখতে হবে। সেজন্য আগে কি এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, বা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এই ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করি, ফার্স্টে আমরা কি লিখি, ডেটা টাইপ লিখলাম। এরপর ভেরিয়েবল নেম দিব, ভেরিয়েবল নেম কি বি। এভাবে আমরা লিখতে পারি, বা আমরা কি ডাইরেক্ট একসাথে ভ্যালু দিয়ে দিতে পারি, এভাবে a সমান 2 b সমান 3 এভাবে ভ্যালু দিতে পারি। বা যদি তুমি এটা লিখো পরবর্তী লাইনে তুমি কি লিখবা, a সমান 2 b সমান 3 এভাবে লিখতে পারবো। তাহলে আমাদের দুটি সংখ্যা যোগের জন্য ফার্স্টে তো এই বেসিক স্ট্রাকচার লিখতে হবে, এবার কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এরপর আমরা দুইটা সংখ্যা যোগ করে যেখানে রাখবো সাম, তাকে আমাদের কি সামও ডিক্লেয়ার করতে হবে। সাম আমরা ডিক্লেয়ার করলাম। এবার তাহলে তোমরা এটা এভাবে লিখতে পারো, সাম সমান a প্লাস b, এখানেও লেখা যাবে। বা তুমি কি ডাইরেক্ট একসাথে এখানে যেভাবে লিখছে এভাবে লিখতে পারবে, সাম সমান a প্লাস b লেখা যায়। তো এটা তোমার উপর, তুমি চাইলে ফার্স্টে লাইন লিখে পরে লাইন লিখতে পারো, নাহলে একসাথে লাইনও লিখতে পারবা। এবার কি আমরা যোগ করে ফেললাম, এটা কি আউটপুটে দেখাতে হবে না, দেখানোর জন্য কি লাগবে, প্রিন্টএফ লাগবে। তো প্রিন্টএফ লিখবো, প্রিন্টএফ বললাম কি এভাবে দুটো ব্র্যাকেট দিবা ফার্স্টে। ব্র্যাকেট দেওয়ার পর তুমি কাকে দেখাবা, সামকে দেখাবা, সেটা টাইপ কি ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল, % ছিল। তাহলে আগে % দিতে হবে, দিয়ে কমা দিতে হবে। কমা দিয়ে কাকে দেখাবা, সামকে দেখাবা,
সামের নামটা লিখতে হবে, ব্র্যাকেট ক্লোজ এবং সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা একটা আজকে কি শিখলাম, আমরা বেসিক্যালি একটা প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সি প্রোগ্রামিংয়ে সেটা শিখলাম। এবার আমাদের ডেটা টাইপ, ভেরিয়েবল, ফরম্যাট স্পেসিফায়ার, এগুলো প্রিন্টএফ, এগুলো আমরা শিখলাম। নেক্সট ক্লাস থেকে আমরা আর কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করবো কিভাবে প্রোগ্রাম লিখতে হয় আর কয়েকটা। তো আজকের ক্লাসটি একটু তোমরা ভালোভাবে আবার দেখবা, দেখার পর তোমরা বই থেকে একটু রিডিং করবা, দেন আমরা নেক্সট ক্লাসে যখন আরো 4-5টা প্রবলেম লেখা প্র্যাকটিস করাবো তখন তোমাদের কি জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।